সরাসরি আজকের বিশ্লেষণে চলে যাচ্ছি। একজন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞের চোখে আমরা আজ কিছু সোর্স মেটেরিয়াল ঘেঁটে দেখব। মূল বিষয় হল ঠিক কিভাবে সীমান্তের ওপারের রাজনৈতিক পালাবদল একটি স্বাধীন দেশের জাতীয় সার্বভৌমত্বকে নাড়িয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, অন্য দেশের অভ্যন্তরীণ নির্বাচন দিয়ে আমাদের কি? কিন্তু বাস্তবতা হল, আঞ্চলিক রাজনীতির এই দাবা খেলায় ওপারের কোনো পরিবর্তন শুধু তাদের ঘরের বিষয় থাকে না। এই সংযুক্ত অঞ্চলগুলোতে একটা সাধারণ নির্বাচনও প্রতিবেশী দেশের জন্য মারাত্মক জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, আজকের এই ব্রিফিংয়ে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো: আঞ্চলিক রাজনীতির পট পরিবর্তন, আলোচিত পুশ ইন থিওরি, সীমান্ত উত্তেজনা, তিস্তার পানি বণ্টনের রাজনীতি এবং সবশেষে করিডোর ও জাতীয় সার্বভৌমত্বের সম্পর্ক। তো প্রথমে আসা যাক আঞ্চলিক রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনে। সোর্স ম্যাটেরিয়ালগুলো ঘাঁটলে একটা বেশ ইন্টারেস্টিং বা বলা যায় উদ্বেগজনক প্যাটার্ন চোখে পড়ে। খেয়াল করলে দেখবেন, ওপারের নির্বাচনী প্রচারণায় অনুপ্রবেশকারী শব্দটার ব্যবহার কতটা বেড়ে গেছে। শুধু তাই নয়, বাংলাভাষী মুসলিমদের সরাসরি বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়ার একটা প্রচ্ছন্ন চেষ্টা চলছে সেখানে। আর এটাই হলো চিন্তার জায়গা, কারণ এই অভ্যন্তরীণ রাজনৈতিক বয়ানগুলো কিন্তু শেষমেশ আন্তঃসীমান্ত নিরাপত্তার জন্য সরাসরি একটা বড়সড় হুমকি তৈরি করে। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট, পুশ ইন থিওরি। এখন এই পুশ ইন থিওরি ব্যাপারটা আসলে কি? ভূরাজনীতির ভাষায় এটি এমন এক ভয়ঙ্কর দৃশ্যকল্প যেখানে এনআরসি বা সিএ এর মতো আইনের মারপ্যাচে লাখ লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসেবে ট্যাগ করা হয়। এরপর তাদের জোরপূর্বক প্রতিবেশী রাষ্ট্রে ঠেলে দেওয়ার একটা ছক কষা হয়। এই তত্ত্বের মূল ভিত্তিটাই হল প্রতিবেশীকে একটা সফট স্টেট বা দুর্বল রাষ্ট্র ভেবে নেওয়া, যার ঘাড়ে চাইলেই বিপুল সংখ্যক মানুষের বোঝা চাপিয়ে দেওয়া যায়। এই হুমকির মাত্রাটা ঠিক কতটা ভয়াবহ সেটা বুঝতে আমাদের একটু বর্তমান পরিস্থিতির দিকে তাকাতে হবে। সোর্স আমাদের মনে করিয়ে দিচ্ছে, বাংলাদেশ এমনিতেই 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর পাহাড়সম অর্থনৈতিক ও মানবিক ভার টানছে। রীতিমতো হিমশিম অবস্থা, তাই না? এবার একবার ভাবুন, বিশ্লেষকরা ঠিক কিসের আশঙ্কা করছেন? তারা বলছেন, পশ্চিমবঙ্গ থেকে যদি সত্যি সত্যি এমন কোনো পুশিন পরিস্থিতি তৈরি হয়, তবে 2 থেকে 3 কোটি মানুষকে জোর করে এপারে ঠেলে দেওয়া হতে পারে। সংখ্যাটা একবার চিন্তা করুন। এত বিশাল সংখ্যক মানুষের ঢল যদি সত্যিই নামে, তাহলে আমাদের স্থানীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা বা বাসস্থানের কাঠামোর যে পুরোপুরি ধস নামবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব সীমান্ত নিরাপত্তা আর উত্তেজনার বাস্তব চিত্রটা। এখানে সোর্স একটা অত্যন্ত ক্রিটিক্যাল আইনি পয়েন্ট তুলে ধরেছে। দেখুন, রাজ্য সরকারের হাতে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলেও আন্তর্জাতিক সীমান্তের ওপর তাদের কোনো হাত নেই। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ কিন্তু সরাসরি দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চলে, অর্থাৎ সীমান্তের ওই আগ্রাসী নীতিগুলো কেন্দ্র থেকেই নির্ধারিত হয়। এর মানে হল, রাজনৈতিক ক্ষমতার যে কোনো রদবদল ইতিমধ্যে আগ্রাসী থাকা সীমান্ত নীতিতে আরও ঘি ঢালতে পারে। আর সবচেয়ে শঙ্কার জায়গাটা হল, এই অস্থিরতা আর বেসামরিক প্রাণহানিকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে খুব সহজেই ব্যবহার করা যায়। মানে একটা শান্ত শিষ্ট সীমান্তকে চাইলে মুহূর্তের মধ্যে একটা চরম উত্তেজনাকর জোনে পরিণত করা সম্ভব। 4 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। এবার কথা বলবো তিস্তার পানি এবং সম্পদ নিয়ন্ত্রণ কৌশল নিয়ে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। 1 দশকেরও বেশি সময় ধরে পানি আটকে রাখার একটা পরিষ্কার প্যাটার্ন এখানে ফুটে উঠেছে। 2011 সালে রাজ্য সরকার তিস্তা চুক্তি আটকে দিল। এরপর 2024 সালে এসেও তারা পানি না দেওয়ার সিদ্ধান্তে একেবারে অনড়। আর ভবিষ্যতের প্রজেকশন সেটাও বলছে, নিজেদের রাজনৈতিক আর অর্থনৈতিক সুবিধা ধরে রাখতে এই দীর্ঘসূত্রিতা চলতেই থাকবে। বিশ্লেষকরা কিন্তু এই তিস্তার পানি আটকে রাখাকে স্রেফ একটা সাধারণ দ্বিপাক্ষিক বিরোধ হিসেবে দেখছেন না, বরং সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এটি বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে না দেওয়ার একটা সুপরিকল্পিত ভূ রাজনৈতিক চাল। লজিকটা খুব সহজ। বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে চাপে রাখা যায়, কৃষির দিক থেকে নির্ভরশীল করে রাখা যায়, তাহলে দেশটি এমনিতেই অনুগত থাকবে, নিজেদের সার্বভৌমত্ব নিয়ে খুব একটা গলা চড়াবে না।
আর ঠিক এভাবেই আমরা এসে পৌঁছালাম আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, করিডর ও জাতীয় সার্বভৌমত্ব। সোর্স এখানে রীতিমতো একটা মাস্টার প্ল্যানের কথা বলছে। এই যে জনতাত্ত্বিক চাপ তৈরি করা কিংবা পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এগুলো আসলে মূল টার্গেট নয়। এগুলো হলো দর কষাকষির হাতিয়ার। আসল লক্ষ্যটা কি? সোর্সের মতে সেটা হলো তৃতীয় ধাপ, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন সামরিক ও বাণিজ্যিক ট্রানজিট করিডোর আদায় করে নেওয়া। এই ম্যাট্রিক্সটা পুরো চিত্রটা একদম পরিষ্কার করে দেয়। দেখুন, একদিকে জনতান্ত্রিক যুদ্ধ, অন্যদিকে সীমান্ত ভীতি, আর তার সাথে সম্পদ কূটনীতি। এই সবগুলোকে একসাথে মিলিয়ে কিভাবে একটা স্বাধীন দেশের উপর চাপ সৃষ্টি করা হয়? অভিযোগ উঠছে এই ত্রিমুখী চাপেরই চূড়ান্ত লক্ষ্য হল দেশটিকে তার ভৌগোলিক অধিকার ছাড়তে বাধ্য করা। এখন প্রশ্ন হল, এই দাবিগুলো মেনে নিলে কি হবে? সোজা কথায়, বাংলাদেশের নিজস্ব বন্দর, রাস্তাঘাট আর আকাশসীমার উপর থেকে নিয়ন্ত্রণ অনেকটাই ফসকে যাবে। আর একটা স্বাধীন রাষ্ট্র যদি নিজের ভূখণ্ডের ওপরই নিয়ন্ত্রণ হারায়, তবে তা কার্যত একটা আজ্ঞাবহ ভূখণ্ড ছাড়া আর কি? সোর্স ম্যাটেরিয়ালটি কিন্তু এই পুরো আলোচনার ইতি টানছে সার্বভৌমত্বের এক জোরালো প্রতিরক্ষার মধ্য দিয়ে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ১৬ কোটি মানুষের এই স্বাধীন দেশটিকে কোনোভাবে অন্য কারো রাজনৈতিক ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে দেওয়া যায় না। এই বক্তব্যটি আসলে একটা কড়া সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই সম্মিলিত ভূ-রাজনৈতিক চাপগুলো কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রের ভিত্তিমূলে নীরবে আঘাত হানতে পারে। শেষমেশ একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ভূ-রাজনৈতিক চালগুলো যখন বাস্তবে রূপ নেয়, তখন আঞ্চলিক পরাশক্তিগুলোর এমন প্রচণ্ড চাপের মুখে ছোট রাষ্ট্রগুলো কি করবে? নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে না দিয়ে টিকে থাকার এই যে সূক্ষ্ম ভারসাম্য, সেটা তারা কিভাবে বজায় রাখবে? এই ভাবনার খোরাকটি দিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।